চীন ও রাশিয়ার পর যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। শক্তির প্রদর্শন হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানায় টোকিও। একই সময়ে তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। জাপান সাগরে এই যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়ার পর শক্তির প্রদর্শন হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয় বলে জানায় টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বল প্রয়োগ করে কেউ যেন একতরফাভাবে পরিস্থিতি বদলাতে না পারে, তারা সে চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জাপানের আকাশসীমার আশেপাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া চালায় রাশিয়া ও চীন। পাশাপাশি ওই অঞ্চলে চীনা বিমানবাহী রণতরীর আলাদা মহড়াও চলে। এ ঘটনার নিন্দা জানান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। চলতি বছরের জানুয়ারিতে এই নাগরিকত্ব বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই মাসে বিতর্কটি নিয়ে পূর্ণাঙ্গ শুনানির আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছেন, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছিল দাসদের শিশুদের জন্য, ধনীদের শিশুদের জন্য নয়। বিস্তারিত শারমিন স্বপ্নের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কাউকে নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। 1952 সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টেও একই ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু জন্মসূত্রে এই নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই চলছে নানা বিতর্ক। এবছরের জানুয়ারিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সেই সব শিশুদের নাগরিকত্বের স্বীকৃতি বাতিল করেন যাদের বাবা মা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অথবা সাময়িক ভ্রমণে এসেছেন। তবে দীর্ঘদিনের এই নীতিগত পরিবর্তন আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হলে কয়েকটি ফেডারেল আদালত তা সাময়িকভাবে স্থগিত করে। পরে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট রায় দেয়, ফেডারেল জেলা আদালতগুলো দেশব্যাপী বা সার্বিক নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা রাখে না। এরপর চলতি মাসের 5 তারিখে সুপ্রিম কোর্ট সরাসরি আপিল গ্রহণ করে পুরো বিতর্ক নিয়ে শুনানির সিদ্ধান্ত নেন। এদিকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক বিধানটি মূলত দাসপ্রথার শিকার মানুষের শিশুদের জন্য তৈরি হয়েছিল, ধনী বিদেশিদের পুরো পরিবারকে নাগরিক বানানোর উপায় হিসেবে নয়। ট্রাম্প তার নির্বাহী আদেশের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, সুপ্রিম কোর্টে এই মামলা হারলে তা হবে ধ্বংসাত্মক। ট্রাম্পের অভিযোগ, অনেক বিদেশি নারী যুক্তরাষ্ট্রে শুধু সন্তান জন্ম দিতে আসেন যাতে শিশুটি নাগরিকত্ব পায় ও পরে পুরো পরিবার সেই সুবিধা নিতে পারে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির হিসাব অনুযায়ী 2022 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীর সংখ্যা ছিল প্রায় 1,10,00,000। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই সংখ্যা এখন আরও বেড়ে 1,30,00,000 থেকে 1,40,00,000 হতে পারে। শারমিন স্বপ্না, 71। জানুয়ারি মাসে নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নিতে চলেছেন জোহরান মামদানি। তারপরই অ্যাস্টোরিয়ার 800 বর্গফুটের ঘর ছেড়ে তিনি চলে যাবেন ম্যানহাটনে মেয়রের জন্য নির্ধারিত সরকারি বাসভবনে। ম্যানহাটনের আপার ইস্ট সাইডে অবস্থিত ঐতিহাসিক প্রাসাদের নাম গ্রেসি ম্যানশন। 1799 সালে গ্রেসি ম্যানশন তৈরি করা হয়। 1942 সাল থেকে এটি নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গ্রেসি ম্যানশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের একটি বাড়ি। নিছক বাড়ি বললে ভুল হবে, বরং মেগাসিটি নিউ ইয়র্কের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর বিশেষ গুরুত্ব রয়েছে। নিউ ইয়র্কের মেয়রের সরকারি আবাস এটি, অর্থাৎ যিনি এ নগরের মেয়র হন তিনি পরিবার নিয়ে সরকারি এ বাড়িতে থাকতে পারেন। অতীত থেকে সেটাই হয়ে আসছে। এরই মধ্যে ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। 34 বছরের এই তরুণ রাজনীতিক আগামী জানুয়ারিতে শপথ নেবেন। এরপর স্ত্রী রমা দুয়াজিকে সঙ্গে নিয়ে গ্রেসি ম্যানশনে উঠতে চান তিনি। বর্তমানে এই দম্পতি কুইন্সের একটি ভাড়া করা ছোট্ট ফ্ল্যাটে বসবাস করছেন। ম্যানহাটনের আপার ইস্ট সাইডে অবস্থিত গ্রেসি ম্যানশন 10,000 বর্গফুটেরও বেশি আয়তনের এই প্রাসাদটির দাম প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার। 1799 সালে তৈরি এই প্রাসাদটি 1942 সাল থেকে নিউ ইয়র্কের মেয়রের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইস্ট রিভারের পাশে দোতলা কান্ট্রি ভিলা হিসেবে গ্রেসি ম্যানশনের নকশা করা হয়েছিল।
জোহরান মামদানির বর্তমান অ্যাপার্টমেন্টে কোনো পাহারাদার বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেই। গ্রেসি ম্যানশনের আসল সুবিধা হলো এর উঁচু বেড়া, সার্বক্ষণিক নিরাপত্তা ক্যামেরা ও বাইরে অবস্থান করা পুলিশের দল। তবে মেয়রদের যে গ্রেসি ম্যানশনেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাছাড়া নির্বাচন পর্বে মামদানির প্রচারের কেন্দ্রে ছিল সাশ্রয়ী মূল্যে স্থায়ী আবাসন। তাই মামদানি গ্রেসি ম্যানশনে উঠবেন নাকি থেকে যাবেন নিজের ছোট্ট আবাসনেই, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। বর্তমান বাসস্থান নিয়েও অতীতে একাধিকবার আক্রমণের মুখে পড়েছেন মামদানি। অ্যাস্টোরিয়ায় এক কামরার অ্যাপার্টমেন্টের জন্য মাসে প্রায় ২৩০০ মার্কিন ডলার গুনতে হয় তাকে। তা সত্ত্বেও সরকারি ভর্তুকিযুক্ত আবাসনে বসবাস করার জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। জোহরান মামদানি বলেছেন, দুটি উদ্দেশ্য সামনে রেখে গ্রেসি ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি হলো পরিবারের সুরক্ষা, আর দ্বিতীয়টি নিউ ইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী জীবনযাপন কর্মসূচি বাস্তবায়নের কাজে পুরোপুরি মনোনিবেশ করা। মনিরুজ্জামান বাবু, ৭১। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আর্সে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। ১ মাস আগে রক্ষণশীল নেতা রদ্রিগো পাজ দেশটিতে ক্ষমতায় আসেন, এরপরই তাকে গ্রেপ্তার করা হলো। কর্মকর্তারা জানান, আর্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের আমলে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি তহবিল আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন পুলিশের বিশেষ ইউনিট নিশ্চিত করেছে যে তিনি বর্তমানে লা পাসে তাদের সদর দপ্তরে হেফাজতে রয়েছেন। তবে আর্সের সমর্থকরা তার গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। সাবেক মন্ত্রী মারিয়া লেনা প্রাদা বলেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে, এটি ক্ষমতার অপব্যবহার। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালাতে পারে। জার্মানিতে বৃহস্পতিবার একটি আয়োজনে বক্তব্য দিতে গিয়ে ন্যাটো প্রধান বলেন, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে। ন্যাটো প্রধানের পক্ষ থেকে এমন এক সময়ে এই সতর্ক বার্তা দেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন। এদিকে চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউরোপের সাথে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তার দেশের নেই। তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করতেই চায় তাহলে রাশিয়া এখনই প্রস্তুত রয়েছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো অঙ্গীকার করেছেন, ভেনেজুয়েলার স্বৈর শাসন শেষ করতে দেশে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। প্রায় ১ বছর আড়ালে থাকার পর বৃহস্পতিবার নরওয়ের অসলোতে প্রকাশ্যে এসে তিনি একথা বলেন। তার দাবি, ভেনেজুয়েলার মানুষও শিগগিরই দেশে ফিরতে পারবেন, এমনই আশার আলো দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছান বিরোধী দলীয় নেতা মাচাদো। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে পৌঁছানোর কারণে তিনি মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে তার জন্য আলাদা কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসলোতে সংবাদ সম্মেলনে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় তিনি নরওয়েতে আসতে পেরেছেন। তিনি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে আহ্বান জানান ভেনেজুয়েলার মানুষকে সহায়তা করতে এবং এমন সব অর্থের প্রবাহ বন্ধ করতে যা সরকারের দমন পীড়নের কাঠামোকে টিকিয়ে রাখছে। দেশজুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। কয়েকদিনের টানা বিক্ষোভের পর বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার পদত্যাগ করছে। এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, দফায় দফায় দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াসকভ ঘোষণা দিয়েছেন তার সরকার পদত্যাগ করছে। ক্ষমতায় আসার ১ বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগে বাধ্য হলো। বুলগেরিয়ায় দুর্নীতি দমনে সরকার ব্যর্থ হয়েছে, এই অভিযোগ গত কয়েকদিনে হাজার হাজার মানুষকে রাজধানী সোফিয়া সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছিলেন। দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াসকভ পদত্যাগের ঘোষণা দেন। ভারতের অরুণাচল প্রদেশে শ্রমিকবাহী একটি ট্রাক গভীর খাদে পড়ে অন্তত ২১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর রাতে চীন সীমান্তের কাছে হাউইলিয়াং চাগলাগাম সড়কে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের বহনকারী একটি ডাম্পার ট্রাকে মোট ২২ জন যাত্রী ছিলেন।
গাড়িটি রাস্তা থেকে কমপক্ষে 1000 ফুট নিচে পড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত অঞ্চলটি দুর্গম, নেটওয়ার্ক সমস্যা এবং খারাপ রাস্তার কারণে বুধবার কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু হয়। সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখনো পর্যন্ত অন্তত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 19 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই আসামের তিনসুকিয়া জেলার গেলপুখুরি টি স্টেটের বাসিন্দা। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর সাবেক মহাপরিচালক ফয়েজ হামিদকে 4টি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত 14 বছরের কারাদণ্ড দিয়েছে। গত বছরের আগস্ট থেকে ফয়েজ হামিদ আটক অবস্থায় ছিলেন এবং তার বিরুদ্ধে বিচার চলছিল। সেনাবাহিনী বিবৃতিতে জানানো হয়, হামিদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘন করে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ করা, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং সাধারণ নাগরিকদের ক্ষতির অভিযোগ আনা হয়। সেনাবাহিনী জানায়, রায়ের বিরুদ্ধে তার আপিলের সুযোগ রয়েছে। ইমরান খানের শাসনামলে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ফয়েজ হামিদ ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তখন ইমরান এবং হামিদকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ চতুর্থ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার থাই সামরিক বাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার হামলায় তাদের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘর্ষ শুরুর পর এই প্রথম থাইল্যান্ডে বেসামরিক নাগরিকের মৃত্যু হলো। এক সপ্তাহে এই পর্যন্ত 8 থাই সেনা নিহত এবং 80 জন আহত হয়েছেন। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার পর্যন্ত জানিয়েছে, তাদের 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত 60 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, বৃহস্পতিবার ভোরে থাই সেনারা তাদের বিভিন্ন প্রদেশে ট্যাঙ্ক এবং কামান ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে থাই সেনাবাহিনী পাল্টা অভিযোগ করে দাবি করেছে, কম্বোডিয়া ইচ্ছাকৃতভাবে ঐতিহাসিক স্থানকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং থাইল্যান্ডে হামলার জন্য সেখান থেকে অভিযান চালিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে পোস্টাল ভোট নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন। পোস্টাল ভোট, বিডি অ্যাপের নিবন্ধন প্রক্রিয়া, ভোট দান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই দেশের পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার যথাস্থানে সঠিক সময়ে পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করেন প্রবাসীরা। দূতাবাসের মাধ্যমে ব্যালট পেপার আদান প্রদানের দাবি জানান প্রবাসীরা। 14 বছরের কম বয়সী মেয়েদের জন্য বিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ করার একটি আইনের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির সংসদ মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করার ওই আইন অনুমোদন দিয়েছে। এতে বলা হয়, স্কুলে মেয়েদের শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করার একটি আইন অস্ট্রিয়ার সংসদে পাশ হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও গভীর করতে পারে। চলতি বছরে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাবের উপর এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল দেশটির সরকার। হিজাব নিষেধের পেছনে যুক্তি হিসেবে মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়ার দাবি করেছে অস্ট্রিয়া সরকার। যদিও দেশটির বিরোধী রাজনৈতিক দল গ্রিন পার্টি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়ে বলেছে এটি সংবিধান বিরোধী। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল, 71-এর সাথে থাকুন।